এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানাবো পুরো খবর। পশ্চিমবঙ্গে গত সপ্তাহে বোমা বিস্ফোরণে 2 জঙ্গির মৃত্যুর ঘটনায় বাংলাদেশের সাথে সীমান্ত বন্ধ বা সিল করেছে ভারত। প্রতিবেশী দেশটির গণমাধ্যম এমন দাবি করলেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এ ব্যাপারে কিছুই জানে না তারা। আর এ ধরনের খবরে মোটেও বিচলিত নয় বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রকাশিত খবরের ব্যাখ্যা চেয়ে কাল নয়াদিল্লিকে চিঠি দিচ্ছে ঢাকা। মাহফুজ মিশুর প্রতিবেদন। আমরা প্রতিবেদনটির জন্য কিছুক্ষণ অপেক্ষা করছি। প্রতিবারের পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বানাতে গিয়ে মারা যায় 2 জন। সেখানকার পুলিশের দাবি, নিহত শাকিল ও সুবহান বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জামাতুল মুজাহিদিন বা জেএমবির সদস্য। এরই মধ্যে গ্রেপ্তার হওয়া নিহত শাকিলের স্ত্রী রাজিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলেও দাবি ভারতীয় পুলিশের। তারপর থেকেই নড়ে চড়ে বসেছে দেশটির নিরাপত্তা বাহিনী। একাধিক বৈঠক করেছেন সীমান্তের নিরাপত্তা নিয়ে। সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ পশ্চিমবঙ্গ সীমান্ত सील করে দেয়ার। हमारा कोशिश पूरा है कि इलीगल इमिग्रेशन को पूरी तरह से रोक दिया जाए। যদিও এই বিষয়ে বাংলাদেশকে এখনো কোনো কিছুই জানায়নি ভারত সরকার। আমাদের দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে খোঁজ করেছি, ভারতীয় কর্তৃপক্ষ আমাদেরকে এখনো পর্যন্ত কিছু জানাননি। এমনকি আমরা ঢাকায় ভারতীয় দূতাবাসে যোগাযোগ করেছি, সেখানেও কোনো মেসেজই ইনফ্যাক্ট আসেনি। সীমান্ত বন্ধ বলতে যে বর্ডারগুলি বা যে ল্যান্ডপোর্টগুলি বা যে এয়ারপোর্টগুলির মধ্যে দিয়ে আমরা যাতায়াত করি একটি দেশ আরেক দেশের মধ্যে, এগুলি সম্পূর্ণভাবে কার্যক্রম স্বাভাবিকভাবেই থাকবে। বোমা তৈরির ঘটনায় জেএমবির সংশ্লিষ্টতা ঝড় তুলেছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও। ক্ষমতাসীন বিজেপি নেতাদের অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। अभी तक ममता बनर्जी की सरकार ने ये पूरा का पूरा जो मामला है वो एनआईए को क्यों नहीं हैंड ओवर किया है? In all this, the situation is very, very sensitive, and BJP trying to do dirty communal politics. ভারতের অভ্যন্তরীণ এসব বিষয়ে নাক গলাতে চায় না বাংলাদেশ। তবে যেহেতু বাংলাদেশকে জড়ানো হচ্ছে, তাই ব্যাখ্যা চায় ঢাকা। এখনো পর্যন্ত এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। ভারত সরকার যদি মনে করেন আমাদের সাথে যোগাযোগ করার এবং এগুলি সুরাহা করার জন্য বাংলাদেশের সহায়তা প্রয়োজন, সেখানে অবশ্যই বাংলাদেশ তাদের সাথে কাজ করবে। আমরা স্বতঃপ্রণোদিত হয়ে জানতে চাচ্ছি। এই বার্তাটি আশা করি কালকে যাবে। এ ধরনের ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে না বলেও মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর অনেক সড়ক অলিতে গলিতে এখনো ছড়িয়ে ছিটিয়ে কোরবানির পশু বর্জ্য। কোথাও আবার বর্জ্য সরিয়ে নেওয়া হলেও ছড়ানো হয়নি ব্লিচিং পাউডার, তাই ছড়াচ্ছে দুর্গন্ধ। অবশ্য সিটি কর্পোরেশন বলছে প্রতিশ্রুত 48 ঘন্টা সময়ের মধ্যেই সরিয়ে ফেলা হবে সব বর্জ্য। পাড়া মহল্লার অলিতে গলিতে এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে কোরবানির পশুর বর্জ্য। কোরবানির একদিন পরও অনেক স্থান থেকে পরিচ্ছন্নতা কর্মীরা সেগুলো সরিয়ে নেয়নি। আবার বর্জ্য সরালেও অনেক স্থান পুরোপুরি পরিষ্কার হয়নি। অথচ সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছিল বর্জ্য অপসারণের পর স্যাভলন মিশ্রিত পানি দিয়ে ধুয়ে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হবে। সেসব না করায় বর্জ্যের গন্ধে দূষিত হয়ে উঠেছে চারপাশ। এই যে রাস্তায় নারী বুড়ি, এই যে গরুর সম্পূর্ণ সবকিছু রাস্তায় বিছা রাখছে, মানে এর জন্য দুর্গন্ধ হচ্ছে। 48 ঘন্টার মধ্যে নগরের সব বর্জ্য অপসারণের প্রতিশ্রুতি বাস্তবায়নে সিটি কর্পোরেশন কাজ করছে অবিরাম। ইতিমধ্যে অনেক পশুর হাট থেকে বর্জ্য অপসারণ করা হয়েছে। ঈদের দিন কোরবানি করা অধিকাংশ পশুর বর্জ্য ইতিমধ্যে সরিয়ে ফেলা হলেও দ্বিতীয় দিন কোরবানি দেওয়ায় নতুন বর্জ্য তৈরি হয়েছে। আবার আমাদের কিছু সীমাবদ্ধতা হলো যে আপনি হয়তো দেখেছেন যে আজকেও অনেক জায়গায় কোরবানি হয়েছে এবং আগামীকাল কোরবানি হবে। সেই কোরবানি পরবর্তী আমাদের কিছু সময় প্রয়োজন, যাতে বাকি যে বর্জ্যগুলো হবে আজকে এবং আগামীকাল সেগুলো আমরা অপারেশন করতে পারি। তবে 2 সিটি কর্পোরেশনই আশা করছে তাদের প্রতিশ্রুত 48 ঘন্টা সময়সীমার মধ্যে নগরীর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হবে। এজন্য সহযোগিতা চেয়েছে নগরবাসীর। কামরুল হাসান, যমুনা নিউজ, ঢাকা। এদিকে আজও রাজধানীর বিভিন্ন স্থানে হয়েছে পশু কোরবানি। কেউ পারিবারিক ঐতিহ্যের কারণে, কেউ বা আবার ভালো কসাইয়ের অভাবে আজ কোরবানি দিয়েছেন। পেশাদার কসাইদের দাবি, রাজধানীতে পশুর সংখ্যার তুলনায় কসাইয়ের সংখ্যা কম। মৌসুমী কসাইরা কোরবানির চামড়ার মান নষ্ট করছে বলেও অভিযোগ তাদের। ধর্মীয় রীতি অনুসারে জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখ এই 3 দিন কোরবানি দেওয়ার বিধান রয়েছে।
সেই রীতি অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় পশু কোরবানি। পারিবারিক ঐতিহ্য এবং সুষ্ঠুভাবে কোরবানি দিতেই দ্বিতীয় দিনকে বেছে নেওয়া হয়েছে বলে জানান নগরবাসী। সবাই প্রথম দিন করলেও মানে আমার বাবা চাচারা সবসময় ঈদের পরের দিন করে আসছে। বর্তমানে অনেকেই ঈদের পরের দিন কোরবানি দেয়, কসাইদের ক্রাইসিস, সেই কারণে আমরাও ঈদের পরের দিন দিতে হয়, আমাদেরও সমস্যা হচ্ছে কসাই পাইতে। ওনারা যে কয়জন ভাই ছিল মুরব্বীরা, ওনারা ঈদের পরেই দিত, এখন ওনার ছেলেরা ওইটাই ধরে রাখছে। পারিবারিক ঐতিহ্য ছাড়াও ভালো কসাইয়ের জন্য অপেক্ষাও দ্বিতীয় দিনে কোরবানির আরেকটি বড় কারণ। ঈদের পর দিন কসাই আমাদের পুরনো কসাই, তাদের লোকজন বেশি আসে এবং আমাদের গরুগুলা সুন্দরভাবে তারা জবা করে দিয়ে সুন্দরভাবে তারা করে দিয়ে যায়। এরা আসতে পারে না, সময় দিতে পারে না, সময় লাগে, যার ধরুন এখানে বুঝতে পারে নাই, আমার কাজটাও করতে পারে নাই। প্রথম দিন তো কসাইরা বিভিন্ন জায়গা থাকে আর খুব দ্রুত কাজ করে, যেখানে কাজ খুব নোংরা হয়, কাটাটা ঠিক হয় না। আর দ্বিতীয় দিন যখন পাই তো ইজিলি করে। কসাইদের দাবি, ভালো কাজ করলেও সব ক্ষেত্রে প্রত্যাশা অনুযায়ী টাকা পান না তারা। কম মজুরিতে মৌসুমী কসাইরা এ সময় কাজ করে কাজের মান নষ্ট করছে বলেও অভিযোগ তাদের। আপনারা সবাই চান নামাজ পড়া কাজ সবসময় হয় না, কারণ টাইম বাই টাইম করেন, আপনারা কষে নিচ্ছে অবশ্যই পাবেন। দিনের বিভিন্ন সময় আছে, আপনারা পারেন পড়তে দিনে সব কাজ করে দিতে। সিজনাল কসাই যারা আছে ওরা মনে করেন কাজ টুকরো করে ওই 200 টাকা, 1000 টাকা চায়, যেন বেশি টাকা চায়। ঢাকার বাইরে থেকে আসা মৌসুমী কসাইদের কারণে প্রতিবারই পেশাদার কসাইদের দুর্ভোগ পোহাতে হয় বলেও জানান তারা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। লোকসানের আশঙ্কা নিয়ে চড়া দামে কোরবানির পশুর চামড়া কিনেছেন দেশের সবচেয়ে বড় সংগ্রহশালা পোস্তার আড়তদাররা। বিশ্ববাজারে মন্দা থাকা আদৌ এই চামড়া সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছে বিক্রি হবে কিনা তা নিয়েও সন্দিহান তারা। তবে আড়তদারদের আশ্বস্ত করে ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে, বেঁধে দেওয়া দামের চেয়ে কিছুটা বাড়তি দরে চামড়া কিনতে প্রস্তুত তারা। রাজধানীর পোস্তা দেখে বোঝার উপায় নেই এটি কোরবানির পরের দিনের ছবি। ট্রাকের সেই সারি নেই যত্রতত্র চামড়ার স্তূপ। এক রাতেই কেনা বেচা শেষ। এখন শুধু আড়তের সামনে কেনা চামড়ার মান যাচাই আর লবণ মাখানো, সেই সাথে চলছে লাভ লোকসানের হিসাব। যা অল্প কিছু কিনেছি, 5000 টার্গেট ছিল, 2000 চামড়া কিনেছি। এই 2000-এর মধ্যেই মনে হয় আমার, না হলে 5 লাখ টাকা লোকসান হয়। আড়তদাররা বলছেন মূলত মৌসুমী ব্যবসায়ীরাই কোরবানির পশুর চামড়া সংগ্রহ করেন। তাদের অনভিজ্ঞতার কারণেই নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা দিয়ে চামড়া কিনতে হচ্ছে। এখন মৌসুমী ব্যবসায়ীদের জন্য সমস্যা, তারা তো কোয়ালিটি বুঝে না, কোনো কালার বুঝে না, যেখান থেকে মাল নিয়ে এসে করে। এটা তো এক্সপার্ট লোকের কাজ, যে চামড়ার ব্যবসা বুঝে তাদেরই করা উচিত। আড়তদাররা যখন লোকসানের আশঙ্কায়, তখন তাদের আশ্বস্ত করলেন ট্যানার্স অ্যাসোসিয়েশন। ট্যানারি মালিকরা যারা রপ্তানি করে, তারা তাদের হিসাব নিকাশ অনুযায়ী, বিক্রি অনুযায়ী, কন্ট্রাক্ট অনুযায়ী, এলসি অনুযায়ী তারা হয়তো এখন একটু বেশিতে কিনতেই হবে। তো এখন প্রশ্ন আসে যে একটু বেশিতে যে কিনবেন আপনাকে বেঁধে দেওয়ার দামের চেয়ে, ওইটা আপনারা কিভাবে পোষাবেন, বা ওই মালিকরা তাদের পোষানোর ব্যবস্থা তাদের কাছে আছে। এবছর দেশব্যাপী 80 লাখ পিস গরুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ট্যানার্স অ্যাসোসিয়েশন, কিন্তু তা অর্জন নিয়ে চিন্তিত তারা। তবে পোস্তার আড়তদাররা বলছেন লক্ষ্যমাত্রা অর্জিত হবে। ঈদের পূর্বে পশুর হাটগুলিতে গরু, মহিষ, ভেড়া, ছাগলের প্রচুর সমাগম ছিল এবং ক্রেতাও ছিল প্রচুর এবং বাজারে প্রাপ্যতাও ছিল প্রচুর। সবাই কোরবানি দিতে পেরেছে, যে টার্গেটটা করেছে আশা করি ফুলফিল হবে। চামড়া পাচার রোধে সরকারের নেওয়া পদক্ষেপে সন্তুষ্ট বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আরিফুর রহমান, যমুনা নিউজ, ঢাকা। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ভোর রাতে ঘরে দুর্বৃত্তের দেয়া আগুনে এক প্রবাসীর স্ত্রী ও 3 মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিয়ের প্রস্তাবে রাজি না হয় এই ঘটনা ঘটেছে বলে ধারণা এলাকাবাসী ও পুলিশের। জড়িত সন্দেহে আটক করা হয়েছে 2 জনকে। শামীম আল মামুনের রিপোর্ট। মির্জাপুরের সোহাগপাড়ার প্রবাসী মুজিবরের বাড়িতে এখন কান্নাধন। আর 10টা দিনের মতো হাসনা বেগম তার 3 মেয়ে মরিয়ম, মলি ও মিমকে নিয়ে ঘুমাতে গিয়েছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় একতলা বাড়িটিতে। প্রতিবেশীরা জেগে উঠে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করে। প্রথম খবর দেয় ফায়ার সার্ভিসকে। ওই যে কুস্তি মাছি আইনা ড্রেন করে তারপরে পেট্রোল দিচ্ছে, পেট্রোল দিয়ে তাদের বন্ধ করছে। আর আমাদের জানা ছিল না এইটা যে পেট্রোল
আমরা যখন পানি দিলাম তখন ধাও ধাও করে আগুন উঠা এই যে পুরো বিল্ডিংটা এরকম কালো হয়ে গেছে। তখন সাথে সাথে আমরা মনে করলাম ঘরের ভিতরে লোক আছে, ঘরে হয়তো আগুন আছে, তখন আমরা দরজাটা ভাঙার চেষ্টা করলাম। আগুন ধরছে আমার যদি আগুন বাইরে আগুন ভিতরে আগুন। আগুন যখন নিয়ন্ত্রণে আসে তখন সব শেষ। দগ্ধ অবস্থায় মৃতদেহগুলো উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়। এলাকাবাসীর ধারণা মুজিবরের 14 বছর বয়সী মেয়ে মরিয়মকে বিয়ের প্রস্তাব দিয়েছিল প্রতিবেশী বাহারউদ্দিনের ছেলে জাহাঙ্গীর। প্রস্তাবে রাজি না হওয়ায় এই ঘটনা ঘটে থাকতে পারে। জাহাঙ্গীরকে খুঁজছে পুলিশ। প্রাথমিকভাবে সাক্ষ্য প্রমাণের যা পাওয়া গেছে যে বিয়ে প্রস্তাব ভালোবাসা এই বিষয়ে পারিবারিকভাবে প্রত্যাখ্যাত হওয়ায় একজন এই ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে পেট্রোলের 2টি কন্টেনারের ঢাকনা উদ্ধার করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তে ও হত্যাকারী দ্রুত বিচার ও শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। কামরুন্নাহার কাকলি, যমুনা নিউজ।